স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কলিজা মোচড় দিয়ে ওঠে ওর। ক্যাম্পাসের যে ছেলে দুটো বুজুকে হাসপাতালে এনেছিল, ওরা একপাশে ব্যর্থ যোদ্ধার মতো দাঁড়ানো। তাথই এক পা দুপা করে এগোচ্ছে। হয়তো ওর পা চলছে না, শরীর ভরা ক্লান্তি। এগিয়ে গিয়ে বুজোর গায়ের চাদর সরিয়ে ওকে দেখে নিল তাথই। বুজোর চোখ বন্ধ, গলার বুজো লেখা বেল্টের নিচটাই জখম, সারা শরীরে শুকনো রক্তের ছোপ ছোপ দাগ। এত সব দেখেও তাথই কাঁদল না। আস্তে করে বুজোর শরীর হাত বুলিয়ে ওর নাম ধরে ডাকলো। গলার বেল্ট খুলে বুজোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোকে ছেড়ে অনেক ছুটোছুটি করতাম বলে তোর রাগ হয়েছে তাই না বুঝো? চোখ খোল ডুড, আমি যেখানেই যাই না কেন ইউ উইল বি অলওয়েজ দেয়ার, আই প্রমিস। তুই শুধু একটা বার চোখ খুল, একটা বার। বুজো চোখ খুলল না। তাতে বুঝলো বুজো আর চোখ খুলবে না। আলোর চোখ বেয়ে আবারও জল গড়াতে থাকে। ছেলে দুটোর একজন মাথা নিচু করে বলল, সরি আপু, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু। তাথই তাদের দিকে তাকালোও না, বুজুকে জড়িয়ে ধরে বসে রইল। এক অ্যাপ্রন মাস্ক পরিহিত লোক কাগজ হাতে এসে বললেন। তাথই চোখ তুলে তাকালো ডক্টরের দিকে, তারপর কাগজগুলোতে সাইন করে দিল। তো শব্দটাও করলো না। আরেকবার বুজুর গায়ে হাত বুলিয়ে চলে আসার জন্য পা বাড়ালো ও। একদিকে তাথই আলোকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো, আরেকদিকে ওয়ার্ড বয় এসে বুজোর শরীর কাপড় মুড়িয়ে নিয়ে গেল। আলো করণীয় ভেবে পায় না। তাথইকে রাস্তায় আসতে দেখে চোখের পানি মুছে ও আসে। পাশে আলোর উপস্থিতি বুঝলো তাথই। ওর দিকে না তাকিয়ে বলল, আমি ঠিক আছি আলো, তুমি একটু আমার থেকে দূরে থাকবে প্লিজ। কিন্তু তাথই, প্লিজ। আলো আটকায়। তাথইকে সামলাতে সময়ে অসময়ে ওর কাছে এসেছে ও, এমনকি অন্তুর সাথে বিচ্ছেদের পরও। কিন্তু কখনো একটাবারের জন্য তাথই ওকে বলেনি আমার থেকে দূরে থাকো। আজ প্রথমবার তাথই এমনটা বলেছে, তাই আলোর সাহস হয়নি পা বাড়ানোর। কিন্তু ভয় হলো। প্রথমবার আলোর ভয় হলো এটা ভেবে তাথইর সাথে ওর দূরত্ব তৈরি হয়ে গেছে। তবে কি তাথই ধরে নিয়েছে বুজোর মৃত্যুর জন্য ও দায়ী? তখন ওর সাথে কথা বলতে গিয়েই তো তাথই বুজোর খেয়াল রাখতে পারেনি। আর এই জন্যই এমন অঘটন। মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল আলো। টের পেলেও তাথইয়ের এই অবস্থা ওকে আত্মগ্লানিতে মেরে ফেলতে চলেছে। তাথইয়ের এমন এলোমেলো পায়ে চলে যাওয়া ওর চারপাশে ঘূর্ণিঝড় তুলে দিয়ে যাচ্ছে। আর আত্মগ্লানির সে ঘূর্ণি সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। ছুটতে ছুটতে অম্বুনিরে ঢুকলো রুমন শার্লি। তুয়োবালফেস স্যুটবুট পরে ব্যাগ হাতে করে অফিসের জন্য বেরোচ্ছিলেন। বেরোনোর সময় শার্লির সাথে ধাক্কা লাগে তার। প্রচণ্ড বিরক্ত বোধ করলেন যেন তিনি। শার্লি নিজেকে সামলে সরি বলতে যাবে, তার আগেই তিনি স্যুট ঝাড়তে ঝাড়তে ঝাঁঝালো আওয়াজে বলে উঠলেন, এখনো বাচ্চাদের মতো ছুটাছুটি করো, বড় হওনি। শার্লি চমকে ওঠে। আজ ক্লাসে ঢুকতেই আলো ওর কাছে তাথইয়ের অবস্থা জানতে চেয়েছিল। আগের দিন ক্লাস শেষে তাথই রুমনের সাথে আড্ডা দিয়েই তো হলে গেল। একদিনের ব্যবধানে তাথইয়ের কী হয়েছে এ নিয়ে কিছুটা অবাক হলো শার্লি। কিন্তু যখন আলো আগের দিন ক্লাস শেষের ঘটনা বলল, শার্লি আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। রুমনকে নিয়ে তৎক্ষণাৎ অম্বুনিরে চলে এসেছে। তুয়োবালফেসের ধমকে গলার স্বর কমে যায় শার্লির। কোনো মতে বলল, সরি আঙ্কেল, আসলে তাড়াহুড়োয়। আঙ্কেল, তাথই কেমন আছে? কোথায় ও? নিজের ঘরেই আছে, ঘুমোচ্ছে হয়তো। গত রাতে অনেক দেরিতে ফিরেছে, জানি না কাদের সঙ্গে। দিনকে দিন আরও স্বভাব বিগড়েছে ওর। বলা শেষ করে চলে গেলেন তুয়োবালফেস। শেষ বাক্যটা যে তিনি শার্লি রুমনকে ইঙ্গিত করে বলেছেন তা বুঝতে বাকি থাকে না ওদের। কিন্তু সেটা কানে নেয় না ওরা। মেয়ের প্রতি বাবার উদাসীনতা দেখে বরং আরেক দফা অবাক হয়। আবারও ছুট লাগায় দুজনে। সিঁড়ি বেয়ে ওপরে চলে আসে। কিন্তু তাথইয়ের রুমের দরজায় দাঁড়াতেই পা থেমে যায় রুমন শার্লির। বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বাবু হয়ে বসে আছে তাথই। ওর দৃষ্টি মেঝেতেই স্থির। বারান্দা দিয়ে আসা মৃদু বাতাসে বিছানায় থাকা কাগজ দুটো নড়াচড়া করছে। তাথইয়ের এলোমেলো চুলগুলো পিছনে ক্লিপ দিয়ে আটকানো, কিন্তু তার বেশিরভাগই সামনে। তারা বিচ্ছিন্নভাবে উড়ছে। ওর মুখ গলায় আটকে আছে। তাথইয়ের চোখ মুখ শুকনো, দৃষ্টি নির্জীব। রুমন শার্লির চোখ জলে ভরে ওঠে। ওরা ভেতরে ঢুকতে উদ্যত হয়। ঠিক তখনই হুট করে আসা দমকা বাতাসে বিছানার কাগজ উড়ে গিয়ে পায়ের নিচে পড়ে শার্লির। রুমনের দিকে চেয়ে কাগজটা হাতে নেয় শার্লি। ওটা দেখে
টুপটাপ চোখ বেগ জল গড়াতে থাকে ওর। রুমনও পাশ থেকে উকি দিয়ে দেখলো কাগজটা, একই অবস্থা ওরও। শার্লি কোনো মতে ডাক লাগালো, তাথই। তাথই আস্তে ধীরে ঘাড় ঘোরায়। শার্লির হাতে থাকা কাগজ দেখে বুক ফেটে আর্তনাদ আসতে চায় ওর। অশ্রুতে চোখ ভরে উঠলেও তাথইয়ের চোখ দিয়ে পানি বেরোয় না এক ফোঁটা। এক দৃষ্টিতেও তাকিয়ে রইল কাগজগুলোর দিকে। একটু সময় নিয়ে চোখ সরালো, বলল, যা এখান থেকে, যা। উঁচু আওয়াজে বলল তাথই। রুমন শার্লি এবারেও চমকে ওঠে। রুমন এক পা পিছিয়েও যায়। শার্লির চোখ মুছল, কাগজটা বিছানায় রাখলো যাতে উড়ে না যায়, সেজন্য সেটার উপর বুজোর গলার বেলটা রাখতে যাচ্ছিল। তখনই তাথইয়ের সাথে বুজোর খুনসুটিগুলোর কথা মনে পড়ে যায় শার্লির। ঠোঁট চেপে ধরে কান্না আটকালো ও। রুমের বাইরে এসে দাঁড়িয়ে গেল রুমনের সাথে। তাথই ওর কাছ থেকে সরতে বলেছে, অম্বুনের থেকে না। তাই যতক্ষণ না তাথই স্বাভাবিক হচ্ছে ওরা এই বাসা থেকে এক চুলো নড়বে না। বাইরে দাঁড়িয়ে তুল্যকে মেসেজ করলো শার্লি। কোথায় তুই? তুল্য ক্লাসে ছিল। শার্লির মেসেজ দেখে ভ্রু কুচকায়ও। বেরোনোর সময় অম্বুনিরে তাথইয়ের গাড়ি না দেখে ও ধারণা করে নিয়েছিল তাথই ভার্সিটিতে চলে এসেছে। এসে তাথইয়ের গাড়ি পার্ক করা জায়গাটাতেই দেখেছে। ওকে ক্লাসে না দেখে অবাক হলেও অত ভাবেনিও। মেসেজের উত্তরে লিখল, আমি তোর মতন গরু না যে ক্লাস বাদ দিয়ে ক্যাম্পাসে চড়ে বেড়াবো, ক্লাসে আছি। অন্য সময় হলে শার্লির অপমান বোধ হয়ে শুধু রাগ হতো, কিন্তু আজ এমনভাবে জবাবে তুল্যর ওপর খুব অনুভব করলো। নিজের বোনের এই অবস্থায় কোন ভাই এভাবে কথা বলে? তীব্র শার্লি আক্রোশে জবাব দিল, আমার মতো গরু হতেও হবে না তোকে। বোনের খোঁজ নিয়ে একটু ভাই হয়ে দেখা। রাগে ফোন বন্ধ করে ফেলল শার্লি। বুকে হাত গুজে চুপচাপ দাঁড়িয়ে রইল করিডোরে। বেশ কিছুটা সময় পর রুমন চিন্তিত স্বরে বলল, তোর মনে হয় না শার্লি অনেক হয়েছে? তাথই অনেক শুয়েছে, এখনও অ্যাটলিস্ট তাজদিদ ভাইকে সবটা জানানো উচিত। শার্লি চোখ তুলে তাকালো রুমনের দিকে। দুজনের দৃষ্টিই যেন একমত। সে সময়ে রুমের ভেতর ফোন বাজে। রুমন শার্লি খোলা দরজা দিয়ে দেখলো তাথই ফোনের দিকে তাকিয়েছে। এক দৃষ্টিতে নাম্বারটা দেখে চলেছে ও। দুবার রিং হয়ে কেটে যায় কল। তৃতীয়বারে কল রিসিভ করলো তাথই। ওপার থেকে এক অস্থিরতাপূর্ণ আওয়াজ এলো, ভাবি কোথায় ছিলে তুমি? কল কেন রিসিভ করছো না? আমি তোমার ভাবি নই তামজিদ, সংযত হয়ে কথা বলো। তাথইয়ের জবাব শুনে রীতিমতো বাজ পড়ে রুমন শার্লির মাথায়। তাথই স্থির। ওপাশ থেকে তামজিদ আরও জোর দিয়ে বলল, কি বলছো তুমি এসব? পাগল টাগল হয়ে গেছো নাকি? শোনো ভাবি, আমি বলেছি আমি তোমার ভাবি নই। মানে কি ভাবি? তুমি বিহেভ ইয়োরসেলফ তামজিদ। তাথইয়ের ধমকে তামজিদ আটকে যায়। তাথই চোখ বন্ধ করে নিজেকে সামলালো, বলল, এই মুহূর্ত থেকে তুমি আমায় চেনো না তামজিদ। এতদিন যা ছিল, কিন্তু এরপর থেকে তুমি আর আমায় কল করবে না। ভালো থেকো, রাখছি। কল কেটে নাম্বার ব্লক করে দিল তাথই। বড় একটা দম নিয়ে বসে রইল ওভাবেই। রুমের বাইরে থমকে দাঁড়িয়ে রইল রুমন শার্লি। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝে আসছে না ওদের। কিছু বলে বুঝে ওঠার আগেই সেখানে উপস্থিত হয় তাথইয়ের মা। চিকন হাতার ব্লাউজ আর পাতলা শাড়ি পরিহিত মহিলা গটগট করে তাথইয়ের রুমে ঢুকছিলেন। শার্লি তার পথ আটকে দিয়ে বলল, আন্টি, তাথই এখন অনেক বেশি। আমার মেয়ের সাথে আমি কথা বলে নেব, তোমার মাঝখানে নাক গলাতে হবে না। শাট আউট। মহিলার কাটকাট কথা শুনে আর কিছু বলার পেল না শার্লি। সরে দাঁড়ালো ও। মহিলা দ্রুত পদে ভিতরে ঢুকলো। মেঝেতে বসে থাকা তাথইয়ের সামনে দাঁড়িয়ে উৎকণ্ঠে বলল, টেরেন্সকে কি বলেছো তুমি তাথই? তাথই চোখ তুলে চাইলও না। বাইরে দাঁড়ানো শার্লি কপাল চেপে ধরল নিজের। রুমনেরও রাগ হচ্ছে, কিন্তু ওরাও নিরুপায়। মহিলা আবারও বলল, আনসার মি তাথই, টেরেন্সের সাথে মিসবিহেভ কেন করেছো তুমি? আর কি কি বলেছো ওকে? ওর হাতেও নাকি গাড়ি চাপা দিয়েছো? তাথই এবারও নিরুত্তর। ওর নীরবতায় মহিলা আরও বেশি ক্ষিপ্ত হলেন যেন। এদিক ওদিক তাকাতেই বিছানার ওপর থাকা বুজোর বেল্ট আর হাসপাতালের কাগজ চোখে পড়ে তার। সেটা হাতে নিয়ে পড়ে বুঝতে পারেন বুজো আর নেই। প্রতিক্রিয়া আরও কঠোর হয় তার। কাগজ দুটো তিনি তাথইয়ের মুখের ওপর ছুঁড়ে মেরে বললেন, ব্যাস, বুজোকেও মেরে দিয়েছো তুমি, এবার শান্তি? এতক্ষণে চোখ তুলে তাকালো তাথই। বাইরে দাঁড়ানো রুমন শার্লিও বিস্ফোরিত চোখে চাইল মহিলার দিকে। ওদের জল ভরা চোখে বিস্ময়। এটা কি মা?
নাকি অন্য কিছু? মহিলা কোনো কিছুর বিন্দুমাত্র তোয়াক্কা না করে বললেন, গেল তো। উফ, হায়, আমার আগেই বোঝা উচিত ছিল তোমার সাথে এটাই হবে। তাথই আস্তে ধীরে উঠে মায়ের মুখোমুখি হয়ে দাঁড়ালো, ঘাড় কাত করে চেয়ে রইল। মহিলা হাত নাড়িয়ে নাড়িয়ে বলে চলেছেন, প্রথমে তোমার ওই এক্স, তারপর টেরেন্স। নাও নাও বুঝো, আমি এক নির্লজ্জ মতো ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে ফর ইয়োর বেটারমেন্ট, বাট নাও আই রিয়েলাইজ তুমি আসলে কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়, ইজ ডোন্ট ডিজার্ভ। তুমিও। আরও কিছু বলার আগেই মহিলার হাত ধরে ফেলে কেউ। মহিলা কিছুটা চমকে পাশে তাকালেন। তার পাশে রাগে লাল হয়ে তুল্য দাঁড়ানো। মায়ের হাত ধরে দেখে তুল্য শক্ত গলায় বলল, আপনি কি নিজে বেরিয়ে যাবেন, নাকি আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? ভাই বোন দুটোই বেয়াদব, ঠিক বাবার মতো। গো টু হেল। চিবিয়ে চিবিয়ে বলে ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল মহিলা। এক পলক তাথইকে দেখে নিয়ে বেরিয়ে গেল সে। তুল্য শার্লির দিকে এগিয়ে হিংস্র পশুর মতো গর্জে উঠে বলল, তোরা থাকতে তাথইয়ের কাছে এই মহিলা গেল কি করে? তুল্যর ধমক শুনে শার্লির চোখ বেয়ে জল গড়ায়। অথচ তুল্যর রাগ কমে না, ও তেমনই ক্ষিপ্ত হয়ে আছে। রোমন এগিয়ে এসে বলল, কারণ উনিও আমাদের ঠিক এমনই ব্যবহার দেখিয়েছেন, আমরা বাইরের লোক বলে। তুল্য রাগ কমার পরিবর্তে বাড়ে, আরও জোরে চেঁচিয়ে বলল, তো বাইরের লোক, বাসার ভেতরে কি করছিস? যা বেরো বাসা থেকে, লাগবে না তোদের, বেরো। আরও দুফোঁটা চোখের জল পড়তেই দৌড়ে চলে গেল শার্লি। রোমন ওকে যেতে দেখে একটা ছোট্ট শ্বাস ফেলল। ভেতরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাথইকে দেখে নিয়ে নিমিলিত কণ্ঠে বলল, আমাদের না লাগলেই ভালো, তাথইকে দেখো। রুমনও চলে যায়। ও চোখের আড়াল হলে তুল্যুর হুঁশ ফেরে। ও অনুভব করে বেশি বলে ফেলেছে ও। আসার সময় আলো ওকে বলেছে বুঝোর কথা, বলার সময় কান্নাও করেছে মেয়েটা। তুল্যুর নিজেরই বুঝোর জন্য খারাপ লাগছিল, কিন্তু ও এও বুঝেছিল তাথই ভালো নেই। অম্বুলির এসে মাকে দেখে আরও মেজাজ বিগড়ে যায় ওর, আর সেই রাগটাই এখন দেখিয়ে ফেলেছে ও। মাথা থেকে সব ছেড়ে ফেলল তুল্য। আপাতত ওর তাথইকে সামলানো দরকার, কিন্তু অন্তর বিয়ের সময়ও ওর যে বোনকে সামলাতে হয়নি, সে বোনকে এখন পোষ্য হারানোর জন্য কী বলে সামাল দেবে ওর বুঝে আসে না। তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঘরে ঢোকে তুল্য। রাত 12:30। এক হাতে সিগারেট আর এক হাতে মদের গ্লাস নিয়ে ফ্লোরে বসে আছে তুল্য। ঘণ্টাখানিকের মাঝে কমপক্ষে গোটা 20 সিগারেট শেষ করেছে ও। একের পর এক গ্লাসও শেষ করে চলেছে। চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে ওর, চোখের কোণে রক্ত জমা অবস্থা। তুল্য কাচের গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। দৃশ্যপটে ভেসে ওঠে শার্লির চেহারা, ওদের ঝগড়াগুলো, শার্লির শাড়ি পরা, ওর কপালে টিপ পরানো, দু এক সময় ওর লাজুক হাসি আর চাউনি, শান্তকে নিয়ে হিংসায় কয়লার মতো পুড়তে থাকা পাগলামোর সবটা মনে পড়তে থাকে তুল্যর। কানে বাজতে থাকে হেলায় শার্লিকে আঘাত করে বলা প্রতিটা কথা। তুল্য সহ্য শক্তির লোপ পায়, হাতের গ্লাসটা ছুঁড়ে মারেও। চোখ বন্ধ করে মাথার চুল উল্টে ধরে দিশে হারার মতো ফের তাকায় ভাঙা কাচের টুকরোগুলোর দিকে। সেদিকে চোখ যেতেই তাথইয়ের কথা মনে পড়ে যায় ওর। বুক জুড়ে শুরু হয় আর এক যন্ত্রণা। তাথই ভেঙে গেছে, অমন কাচের মতোই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওর বোন। শার্লি রোমন চলে যাওয়ার পরপরই তাথইয়ের ঘরে ঢোকে তুল্য। পাথর হয়ে দাঁড়িয়ে থাকা বোনের সামনে যেতেই ইতস্তত শুরু হয় ওর। তুল্য একদিক ওদিক তাকিয়ে অস্বস্তি নিয়ে বলল, আরেকটা প্যাট নিয়ে আসবি তাথই। কি লাভ, ও তো আমায় ছেড়ে চলে যাবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাথই মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জবাব দিল। তুল্য আর কি বলবে ভেবে পায় না, কী করবে তাও বুঝে উঠতে পারে না। তবু সাহস জুগিয়ে একটা শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা হাতটা তাথইয়ের মাথায় রাখল। তাথই ভাইয়ের দিকে চোখ তুলে যায়। ওর জল ভরা চোখ দেখে তুল্যর ভেতরটা যেন চুরমার হয়ে আসতে থাকে। তাথই অশ্রুজল নয়নে নিষ্পলকভাবে চেয়ে থেকে বলল, সমবেদনা জানাতে এসছিস? তুল্য এবারও জবাব খুঁজে পায় না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাথইকে বুকে জড়াতে জড়াতে বলল,
আমি তোর ভাই তাথই, সমবেদনা কেন জানাবো? আমি তোকে ভালো বাসিস না ভালো? কারো ভালোবাসা চাই না আমার, কারো ভালোবাসা চাই না। এক ঝটকায় তুল্যর বাহুদয়ের মাঝ থেকে নিজেকে সরিয়ে নেয় তাথই। তুল্য কিছুটা আতঙ্কিত হয় ওর ব্যবহারে। তাথই চিৎকার করে বলতে থাকে, তোরা খবরদার কেউ আমাকে ভালোবাসবি না, আমিও কাউকে ভালোবাসি না। শুনলি না ওই মহিলা কি বলে গেল? আমি কারো ভালোবাসার ডিজার্ভ করি না, আমি কারো ভালোবাসার যোগ্য নই, আমার সাথে কারো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। আমি যাকেই ভালোবাসবো সেই আমায় ছেড়ে চলে যাবে, সব চলে যাবে আমায় ছেড়ে, সব। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, ওই মহিলাও ঠিকই বলেছে, আমি ভালোবাসলে সবাই হারিয়ে যায়। তো তুই তুই দূরে থাক, কাছে আসবি না, একদম কাছে আসবি না। আমি তোকে ভালোবাসি না, আমি ড্যাডকেও ভালোবাসি না, একদম ভালোবাসি না। তাথই উন্মাদের মতো করতে থাকে, অস্থির হয়ে পড়ে। বোনের অবস্থা দেখে তুল্যর চোখ ফেটে জল গড়ায়। জোরপূর্বক তাথইকে বুকে আঁকড়ে ধরে ওকে শান্ত হতে বলে। ভাইয়ের উষ্ণ আলিঙ্গন যেন তাথইয়ের ভেতরে সবটুকুকে আগ্নেয়গিরির মতো স্ফুরণ ঘটায়। শিশুর মতো হাউমাউ করলেও কান্না শুরু করে দেয় ও। তুল্যর বুকে কিল ঘুষি ছুটতে থাকে, গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার কি দোষ ছিল তুল্য? কি দোষ করেছিলাম আমি? আর 5টা মেয়ের মতো আমি তো শুধু আমার জন্মদাত্রীকে ভালোবাসতে চেয়েছিলাম, পাশে চেয়েছিলাম, অথচ সে জন্মের পরপরই আমায় ছেড়ে চলে গেল। মাকে হারানোর পর আমি ড্যাডকে ভালোবাসতে চেয়েছিলাম, ওই মহিলার গর্ভ যাচ্ছিলাম বলে সেও আমায় দূরে ঠেলে দিল। ড্যাডের অবহেলা সহ্য করে আমি তোকে আশ্রয় করেছিলাম তুল্য, আর তুইও আমায় ছেড়ে বিদেশ চলে গিয়েছিলি। এরপর নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেখানেও ভালোবাসা নামক হাতিয়ার হানা দেয় আমার জীবনে। আমার অগোছালো জীবনটাকে ক্রমশ গুছিয়ে দিতে থাকে। আমি নিশ্চিত ছিলাম যাই কিছু হোক না কেন ও কখনো আমায় ছেড়ে যাবে না। সেও অন্তুও একসময় হার মেনে নেয় তুল্য, সেই অন্তুও হারিয়ে গেল। আমার স্বীকার করা ভালোবাসা ছেড়ে ও আরেকজনকে বিয়ে করে নিল। মানুষ হারাতে হারাতে একসময় বুঝোকে আমি আপন করে নিলাম, ওকেও শেষ পর্যন্ত মরতে হয়েছে। ভালোবাসার সব পর্যায়ে ব্যর্থ হয়ে নিজের অবাধ্য স্বভাবকে প্রশ্রয় দেওয়ার সময়গুলোতে যখন আমি তাসদিদকে ভালোবাসলাম, ওর জন্য সব করতে শিখলাম, সেই তাসদিদও কাল অন্য কাউকে আপন করে নিয়েছে তুল্য। কাল তাসদিদ অন্য কারো হয়ে যাচ্ছে, আলোর সাথে কালোর বিয়ে। তাথই কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে। ওকে সামাল দিতে তুল্যও বসে যায়। তাথইর বলা পুরো কথাটা শুনে তুল্য যতটা না কষ্ট পেয়েছে, শেষ তুললেন শুনে সে সব কষ্ট রাগ আর বিস্ময়ে পরিণত হয় ওর। তাথইর সবটুকু যন্ত্রণা এতক্ষণে বুঝতে পারেই ও। তাথই ভাইয়ের বুকে মাথা ঠেকিয়ে রয় অনেকটা সময়। শরীর নেতিয়ে আসে ওর। দুগাল ধরে ওর মুখ উঁচু করে ধরে তুল্য, দাঁতে দাঁত চেপে বলল, তুই কার কাছে কি শুনেছিস আমি জানি না, কিন্তু কাল আলোর সাথে তাসদিদ ওয়াসিরের বিয়ে হবে না। তাথইর হুঁশ হয় ও কোথায় কি বলে ফেলেছে, বলা যে উচিত ছিল না সেটাও বুঝতে পারে। তাথই ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো না, তুল্য ওকে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো। তাথই ভাইয়ের টি শার্টের কলার মুঠো করে নিয়ে বলল, বিয়েটা হবে তুল্য, তুই কিচ্ছু শুনিসনি। তুল্য পাত্তা দেয় না, আবারও তাথইকে দাঁড় করানোর চেষ্টা করেও। তাথই ওর কলার আরও শক্ত মুঠো করে ধরে বলল, এই পৃথিবীতে যেমন তাসদিদ ওয়াসির আর দ্বিতীয়টি নেই, তেমনি আলোর মতো পারফেক্ট মেয়েটাও আর দ্বিতীয়টি নেই। দে ডিজার্ভ ওয়ান আনাদার, ওদের বিয়েটা হবে। তুল্য বোনকে বিছানায় আছড়া করে বসিয়ে দিল। তারপর ওষুধের বক্স থেকে একটা ওষুধ আর পানি এঁকে দিল। তাথই ওষুধ আর পানি হাতে নিয়ে বলল, অন্তুকে হারানোর পর সুসাইড অ্যাটেম্প করেছিলাম। তাসদিদকে না পেয়ে আমি এমন কিচ্ছু করবো না তুল্য, নিশ্চিত থাক। কিন্তু যদি কেউ আলো, তাসদিদ বা ওদের পরিবারের কারো কাছে আমার বিষয়ে কিছু বলে, আই সোয়ার আই উইল কিল মাইসেলফ, আই সোয়ার। তাথইয়ের কথায় তুল্যর অষ্টদিক বন্ধ হয়ে যায় যেন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ও। ওষুধ খেয়ে শান্ত শিশুর মতো শুয়ে পড়ল তাথই। চুপচাপ দাঁড়িয়ে ওকে গভীর ঘুমে তলাতে দেখল তুল্য। তারপর বেরিয়ে আসলো ও ঘর থেকে। নিজের ঘরে বসে ড্রিঙ্ক করতে লাগলো ইচ্ছা মতো। তাথই যে ওকে ঠিক কতটা অসহায় করে দিয়েছে তা ও ছাড়া কেউ জানে না।
অফিস থেকে ফিরে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন তৈয়ব আলফেজ। কী ভেবে আশপাশ দেখলেন উনি। করিডোরে কাউকে না দেখে তাথইয়ের ঘরের দিকে এগোলেন তিনি। দরজা খানিকটা খুলতেই দেখেন তাথই চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমে আছে ভেবে উনি পা বাড়ালেন নিজের ঘরে, কিন্তু তুল্যর ঘর পাশ কাটিয়ে যাওয়ার সময় তীব্র গন্ধে দরজায় দাঁড়িয়ে গেলেন তৈয়ব আলফেজ। জানালার পর্দার সরু ফাঁক দিয়ে ঘরে তাকাতেই দেখলেন পুরো ঘর ধোঁয়ায় ভরে আছে। ঘরের এক কোণে বসা তুল্য, ও সামনে 3-4টে খালি বোতল, আরও কিছু ভরা। তৈয়ব আলফেজ উঁচু গলায় বললেন, বাসায় বসে বসে এইসব করার জন্য হাত খরচা দেই তোমাকে? তুল্য চোখ তুলে তাকালো। বাবার কথার কেবল বাসায় বসে বসে শব্দ দুটো মাথায় ঢুকলো ওর। 7-5 না ভেবে 2টো বোতল, গাড়ির চাবি আর ফোন হাতে নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। আলো বিছানায় হাঁটু জড়িয়ে বসে নীরবে কাঁদছেও। সে সন্ধ্যে থেকে ঘুমানোর চেষ্টা করছে। রাত বেড়ে মধ্যরাত হলেও এক ফোঁটা ঘুম নামেনি ওর চোখে। লোডশেডিংয়ের জন্য ঘরের ড্রিম লাইটটাও বন্ধ। থাকার মধ্যে আছে টিনের বেড়ার ওপরের ফাঁকা দিয়ে আসা জোছনার আলো। এরই মাঝে দরজায় করাঘাতের আওয়াজ কানে আসে আলোর। চমকে ওঠেও। পড়ার টেবিলের ঘড়িতে তাকিয়ে দেখে সেখানে প্রায় 2টা বাজছে। আবারও দরজায় আওয়াজ হয়। দ্রুততার সাথে চোখ মুছল আলো। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, কে? জবাবের বদলে কাঠের দরজায় কড়া নাড়তে থাকে বাইরের মানুষটা। আলো ওড়না ঠিকঠাক মাথায় তুলে দিয়ে ঘর থেকে বেরোলো। দরজার কাছে এসে আবারও শুধালো, কে? তুল্য আলফেজ। চেনা পুরুষালী আওয়াজে আলো যত না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় তুল্যর মুখে ওর নাম শুনে। হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ ছিটকানি খুলে দরজার এক পাল্লা খুলল ও। বাইরে দৃষ্টি রাখতেই দেখে তুল্য দরজার পাশের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। টিনের চাল আর চাঁদের আলোর ঢেউ তোলা ছায়া ওর কপালে পড়েছে। রাতের গহীনতা মনে পড়তেই আলো দরজার পাল্লা বেশ কিছুটা ভিড়িয়ে দাঁড়ালো। বিস্ময়ে তবে নোয়ানো স্বরে বলল, তুল্য, তুমি এখন এখানে? তুল্য দেখল দরজার পাল্লা দুটোর ফাঁক দিয়ে আলোর অর্ধেক চেহারাটাও দেখা যাচ্ছে না, কিন্তু ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। দরজায় হাত রাখলো তুল্য, তবে জোর খাটালো না। আলো যেন সেটুকুতেও ভরসা পেল না। গায়ের জোর খাটিয়ে দরজার পাল্লা আরেকটু ভিড়িয়ে দিল ও। তুল্য তাচ্ছিল্য করে বলল, কেউ বাড়িতে বয়ে আসলে এইভাবে আপ্যায়ন করেন বুঝি তাকে? তাথই কেমন আছে? আমার প্রশ্নের জবাব দাও। আমি আগে প্রশ্ন করেছি। আপ্যায়ন কে আসছে আর কখন আসছে তার উপর নির্ভর করে। তুল্যর জোরালো প্রশ্নে সহজাত জবাব দিল আলো। পরপরই মাথা নিচু করে নিল। এভাবেই চোখে চোখ রেখে কথাটা বলা ওর স্বভাব বহির্ভূত। নিজের ভুল স্বীকার করে কিঞ্চিত অনুতপ্ত হলো হয়তো। মিনমিনে স্বরে বলল, তুমি এখানে কেন এসেছো আমি জানি না। বাড়িতে কেউ নেই তুল্য। এত রাতে তুমি আমার ঘরের দুয়ারে, এটা কেউ দেখে ফেললে বদনাম রটাবে। তুমি চলে যাও প্লিজ, যা বলার। কথা শেষ করার আগেই তুল্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওর ধাক্কায় দরজা ছেড়ে 2 পা পিছিয়ে গেল আলো। ওনা পড়ে গেছে ওর মাথা থেকে। তুল্য ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরটা দেখলো। হাতের ডানে ছোট্ট বসার ঘর, একপাশে লম্বালম্বিভাবে ছোট্ট চৌকি রাখা। চৌকি সামনের মেঝেতে একটা গোল মাদুর আর বরাবর জানালা। চাঁদের আলো ঘরে আসছে সেখান দিয়ে। চৌকির 2 প্রান্তে মুখোমুখি 2টো কাঠের চেয়ার, সামনে একটা কাঠের টুল, 3-4টে পিঁড়ি একটার উপর আরেকটা উঁচু করে রাখা। হাতের বামে রান্নাঘর, বরাবর তাকালে কবুতরের খোপের মতো 2টো রুম, শোবার ঘর। আলো ওড়না আবারও মাথায় তুলে নিল। ছুটে দরজার কাছে এসে বাইরে উকি দিল একবার, আবারও ছুটে তুল্যর কাছে গেল। কিছু বলতে যাবে তুল্য বলে উঠল, শুনলাম কাল তোমার বিয়ে। আলো অবাক হয়। তাথইকে বলা কথাটা তুল্য জানার কথা না। ও এতক্ষণে লক্ষ্য করলো তুল্যর গা থেকে মদের বিদঘুটে গন্ধ আসছে। ওনায় নাক চেপে ধরলো আলো, বলল, তুমি ড্রাঙ্ক তুল্য, প্লিজ চলে যাও এখান থেকে, নয়তো। এবারও আলোকে কথা শেষ করতে দেয় না তুল্য। ছুটে এসে ওড়না সরি রুমাল চেপে ধরে আলোর নাকে। আলো বড় বড় চোখে যায়, ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। পুরুষালী হাত জোড়ার বাঁধনের কাছে হার মানতে বাধ্য হয়। ক্রমশ আবছা হয়ে আসতে থাকে ওর চারপাশ। তুল্যর চোখও অশ্রুতে ভরা।
আলোর একদম মুখের কাছে মুখ নিয়ে ও ফিসফিসিয়ে বলল, আম সরি। ভোরের আলো ফোটার আগেই শোরগোল কানে বাজে আলোর। টিনের বেড়ায় চর থাপ্পড়ের আওয়াজে ঘুম কেটে যায় ওর। আলো নিজের অবস্থান পরখ করতে করতে আস্তে ধীরে উঠে বসে। বুঝতে পারে ও বসার ঘরে কাঠের চেয়ারে বসে, পিঠের নিচে বালিশ দেয়া। আশেপাশে চোখ বোলাতেই আলোর আগে চোখে পড়ে চৌকিতে খালি গায়ে বসে থাকা তুল্যকে। হাতে জ্বলন্ত সিগারেট আর কেবল প্যান্ট পরিহিত সে মানব যেন ওর নিদ্রাভঙ্গের অপেক্ষাই ছিল। আলো চমকে ওঠে, তাড়াহুড়োয় চেয়ারের হাতলে ঝোলানো ওড়না ছাড়াতে গিয়ে চেয়ার সমেত মেঝেতে পড়ে যায়। বাইরে থেকে কোনো এক বৃদ্ধ কণ্ঠ হাঁক ছাড়ে, কিরে আলো, দরজা না খুলে ভিতরে নাগর নিয়ে কি ভাঙচুর করতেছোস? তুই কি দরজা খুলবি নাকি আমরাই দরজা ভাঙো? আলো চাদরের মতো করে ওড়না জড়ায় গায়ে, অসহায়ের মতো তুল্যর দিকে তাকায়। ওর চোখ পানিতে টলমলো করছে। সে চোখের তারায় অবিশ্বাস আর বিস্ময়। কি ঘটেছে ওর সাথে? কেন এমনটা করলো তুল্য? তুল্য সিগারেটে একটানা কয়েক টান দিয়ে শেষ করলো ওটা। দাঁড়িয়ে গিয়ে অবশিষ্টাংশ মেঝেতে ফেলে পায়ে পিষালো। আলোর মনে হলো যেন ওর সম্মানটাই পায়ে পিষালো তুল্য, ইচ্ছাকৃতভাবে। চোখ বেয়ে টপ টপ জল গড়ায় আলোর। অস্ফুট স্বরে গলা দিয়ে বের হয়, কেন করছো এসব? তুল্য ওর দিকে ফিরেও তাকালো না, সোজা এগুলো দরজার দিকে। আলো কিছু ভাবতে পারে না সে সময়। ছুটে এসে দু হাত ছড়িয়ে তুল্যর পথ আঁকলে দাঁড়ালো ও। কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, প্লিজ তুল্য, এটা করো না, প্লিজ প্লিজ। কেন এমন কুৎসা রটাচ্ছ? তুমি কি চাও বলো? তুমি যা চাও আমি তাই করবো। প্লিজ এটা করো না, প্লিজ। আমি এটাই চাই আলো। আলো নিথর হয়ে যায়। তুল্য নির্বিকার চিত্তে ওকে পাশ কাটায়। দরজার দিকে এগোতে এগোতে বলতে থাকে, এই জন্যই তো রাত দুটোই আসার সময় জনে জনে তোমার বাড়ির লোকেশন জিজ্ঞেস করে এসেছি। চোখ বেয়ে আবারও জল গড়ায় আলোর। প্রথমবার নিজের ভালো লাগাদের প্রতি ঘৃণা হয় ওর। তুল্যর মাঝে কোনো কালেই ভালো বলতে কিছুই ছিল না। নিজের পরিবারের সব দায়িত্ব শুষে পালন করতে থাকা ও কখন এই দায়িত্ব জ্ঞানহীন ছন্ন ছাড়া ছেলেটাকেই ভালোবেসেছে তা আলো নিজেও জানে না। সিগারেট, মদ, টাকা ওড়ানো, অসতর্ক, সম্পর্কে যত্নহীন, উগ্র স্বভাব, রাগী মেজাজ, সব কিছু অতিরিক্ত নিয়ে তৈরি মানুষটাকে ভালোবেসে আলোর কখনো মনে হয়নি ও ভুল মানুষের জন্য অনুভূতি জমাচ্ছে। কিন্তু আজ যখন সেই মানুষটাই ওর সম্মানের অন্তরায় ঘৃণায় শরীর বিষিয়ে উঠেছে আলোর। কেন প্রশ্নটা ওর মস্তিষ্ক ছাপিয়ে বেরিয়ে গেছে। তুল্য কোনো দিক না তাকিয়ে দরজা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দুজন বৃদ্ধ, এক মধ্যবয়স্ক। তুল্য দেখল বাইরে আরও জনা দশেক মানুষ খালি গায়ে দাঁড়ানো। তুল্যকে দেখে হইচই গুনগুনানিতে পরিণত হয়। বৃদ্ধ দুজনের একজন নাক সিটকে আলোকে বলল, কিরে আলো, এই আসিল তোর বাপের শিক্ষা? এই তুই ভালো ভার্সিটিতে পড়স, মায়ে বইনে এক রাইতে বাড়িতে নাই, তুই মাইজ রাইতে ঘরে না গড় লই আইসস। চোখ খিচে বন্ধ করে নেয় আলো। ও জানে এখানে ও যাই বলুক না কেন কেউ কিছুই মানবে না। আশপাশ থেকে আরও জঘন্য কথা কানে আসতে থাকে ওর। তুল্যর ভাবান্তর নেই, ও যেন শুনছেই না কে কী বলছে। গা ছাড়াভাবে এসে চৌকি থেকে গেঞ্জি নিয়ে গায়ে পড়ল ও। কিছু সময়ের মধ্যে এক মধ্যবয়স্কা মহিলা ঘরে ঢোকে। আশপাশ দেখে অবাক চোখে। আলো ঘরের মাঝখানটায় দাঁড়িয়ে কাঁদছে। মহিলা আস্তে করে ডাক লাগালেন ওর নাম ধরে। তার গলা শুনে আলো চোখ তুলে চাইল। ছুটে এসে মায়ের বুকে মুখ গুজালো। আরও শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। ওরা ভুল বুঝেছে আমাকে, আমি কিছুই করিনি। আলো ফুপাতে থাকে। মহিলা মেয়েকে দু হাতে আগলে নিলেন। আলোর ছোট্ট বোনারাও ছিল সেখানে। তুল্য নিশ্চিন্তে দাঁড়ানো। আলোর মা এক পলক দেখল তুল্যকে। তার চোখে মুখে ক্ষোভ। আশেপাশে সব কিছু উপেক্ষা করে মহিলা বৃদ্ধাকে উঁচু গলায় বললেন, আপনারা যা বলেছেন দেখেছেন, আমার মেয়েকে আমি সেভাবে মানুষ করিনি কাকা। আলো যখন বলছে ও নির্দোষ, ও নির্দোষ, কিছুই হয়নি এই বাড়িতে। আপনারা আসুন। তুল্য সিগারেট ধরাতে যাচ্ছিল। ভদ্রমহিলার কথা শুনেই লাইটারে আগুন জ্বালিয়েও নিভিয়ে ফেললো সেটা। ঠোঁট থেকে সিগারেট নামিয়ে এগুলো তার দিকে। একদম স্বাভাবিক গলায় বলল, কিছু হয়নি মানে? আপনার মেয়ের সাথে আমার বাসর হয়েছে আর আপনি এত বড় ঘটনাকে কিছুই হয়নি বলছেন?
আপনি তো দেখছি আমার প্রাক্তন মায়ের চেয়েও বেশি মডার্ন। বাহ। তুল্যর গালে শব্দে চর পড়ে, থমকে রয় জায়গাটা। তুল্য আলফেজের গালে কেউ চর মেরেছে, আর সেই চরটা আলো দিয়েছে। গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় তুল্য। বিধ্বস্ত আলো বড় বড় দম নিতে নিতে চেঁচিয়ে বলল, আর একটাও নোংরা কথা না তুলল, আর একটাও নোংরা কথা না। তুল্য প্রতিক্রিয়া করলো না। এই প্রথম কেউ ওর গায়ে হাত তুললো আর ও প্রতিক্রিয়া করলো না। আলোর দিক তাকিয়েই দুপা পিছিয়ে প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ বের করলো তুল্য। কিছু টাকা বের করলো সেখান থেকে। ঘরে দাঁড়ানো একটা 15-16 বছরের ছেলের হাতে দিয়ে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।